বন্ধুরা, ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি কবে হয়েছে, কাদের মধ্যে হয়েছে, সেখানে কে জয়লাভ করেছে এবং কত সালে হয়েছে, এই সম্পর্কিত ক্লাসটি থাকবে আজকে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আপকামিং এক্সামও কিন্তু তোমাদের আসতে চলেছে। এছাড়া সামনে আমাদের এক্সাম রয়েছে কলকাতা পুলিশ, সেটার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে এবং দিল্লি পুলিশের এক্সামও কিন্তু চলছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো যারা যারা এক্সাম দিচ্ছ। চলো, অবশ্যই তোমরা কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবে। সকলে অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, যারা যারা যুক্ত হওনি টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো, আজকের আমাদের যে প্রশ্ন রয়েছে, ফার্স্টের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? তো তরাইনে যে প্রথম যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল, অপশান 4টে দেওয়া রয়েছে, সেই অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ স্বাক্ষরিত হয়েছে। এবার আমরা দেখব এই যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ, যেটা মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু এটি হয়েছিল। এখানে জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান। তোমাদের বলে রাখি, তরাইনে কিন্তু টোটাল দুটো যুদ্ধ হয়েছিল। এখানে কিন্তু 1191, ঠিক তার পরবর্তী সাল 1192তেই আর একটি যুদ্ধ হয়। এখানে যুদ্ধ দুটি হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যেই। সেখানে কিন্তু মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিল সেকেন্ড যুদ্ধে। পরের প্রশ্ন আছে, কলিঙ্গ যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? তো ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে রয়েছে কলিঙ্গ যুদ্ধ, যেটা সাল 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এটি হয়েছিল। এটি কাদের মধ্যে হয়েছিল? মৌর্য সম্রাট অশোক এবং রাজা অনন্ত পদ্মনাভনের মধ্যে এই যুদ্ধটি কিন্তু হয়েছিল, যেখানে সম্রাট অশোক কিন্তু জয়লাভ করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে কলিঙ্গ যুদ্ধ, এবং কলিঙ্গ যুদ্ধের যে যে হত্যালীলা, সেটা দেখার পর কিন্তু সম্রাট অশোক পরবর্তীকালে আর কোনো যুদ্ধ তিনি কিন্তু যায়নি, লিপ্ত হননি, এবং পরবর্তীকালে তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছেন, অর্থাৎ চণ্ডাশোক অশোক কিন্তু ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। পরের প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? হিদাসপিসের যুদ্ধ এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা কিন্তু 326 খ্রিস্টপূর্বাব্দে, অপশান নম্বর 1 রাইট অ্যান্সার হয়ে যাবে। হিদাসপিসের যুদ্ধ যেটা কিন্তু আলেকজান্ডারের সাথে হয়েছিল। আমাদের ভারতের এক রাজা রয়েছে, যেটা কিন্তু পাঞ্জাব এবং পাকিস্তান অধ্যুষিত অঞ্চলে কিন্তু একটা জায়গা রয়েছে, তো সেটা কিন্তু পুরু বা পোরাস, তার সাথে কিন্তু এটি হয়েছিল। আমরা দেখে নেব হিদাসপিসের যুদ্ধ, যা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। এটি ভারতের পাঞ্জাব অঞ্চলে, যেটা পাকিস্তান পাঞ্জাবে অবস্থান করছে, ঝিলাম নদীর তীরে কিন্তু এটি সংগঠিত হয়েছিল। এই জন্য এটাকে বলা হচ্ছে ঝিলামের যুদ্ধ, যেটা আলেকজান্ডার এবং পাঞ্জাবের রাজা পোরাস বা পুরুর সাথে কিন্তু এটি হয়েছিল, যেখানে আলেকজান্ডার কিন্তু বিজয়ী লাভ করে, এবং বিজয়ী লাভ করার পরেও পরবর্তীকালে পোরাসের যে সাহসিকতা দেখার পর আলেকজান্ডার নিজেই কিন্তু তার সমস্ত রাজ্য এবং ধনসম্পত্তি ফিরিয়েও দিয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, পানিপথের প্রথম যুদ্ধ এটি কবে স্বাক্ষরিত হয়েছে? তো কবে কখন স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই এখানে অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে 1526-এর 21 এপ্রিলে পানিপথের প্রথম যুদ্ধ স্বাক্ষরিত হয়েছিল। এই যে পানিপথের প্রথম যুদ্ধটি হয়েছিল, এটা কাদের মধ্যে? মুঘল শাসক বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, যেখানে বাবর কিন্তু জয়লাভ করেছিল। আর তোমাদের জ্ঞানের জন্য বলে দিই যে বাবর কিন্তু প্রথম পানিপথের এই প্রথম যুদ্ধ 1526-এ তিনি কিন্তু আগ্নেয়াস্ত্র বা বারুদ বা কামানের কিন্তু ব্যবহার কিন্তু তিনি করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আছে যে কোন যুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল বাবর, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে। পরবর্তী প্রশ্ন আছে, ঘরঘরার যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? তো ঘরঘরার যে যুদ্ধটি হয়েছিল, যেটা 1529 খ্রিস্টাব্দের 6 মে এটি কিন্তু হয়েছিল। অপশান নম্বর 3 আমাদের রাইট অ্যান্সার হবে। এই যে ঘরঘরার যুদ্ধটি হয়েছিল, এটা কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং আফগানের সুলতান মাহমুদ লোদি ও বাংলার সুলতান নুসরত শাহের সম্মিলিত বাহিনীর মধ্যে কিন্তু এই যুদ্ধটি হয়েছিল, যেখানে বাবর কিন্তু জয়লাভ করেছিলেন এই 1529-এর ঘরঘরার যুদ্ধে। পরবর্তী প্রশ্ন, খানোয়ার যুদ্ধ এটি কবে সংগঠিত হয়েছিল? তো খানোয়ার যুদ্ধটি হয়েছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 16ই মার্চ 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখানে কাদের মধ্যে হয়েছিল?
বাবর এবং মেওয়ারের রাজা রানা সাঙ্গের মধ্যে কিন্তু হয়েছিল এই খানোয়ার যুদ্ধ 1587, যেখানে জয়লাভ করেছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অবশ্যই কিন্তু এক্সামের জন্য কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু আলোচনা করা হচ্ছে। সকলে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ক্লাসটিকে। চলো পরের প্রশ্নে আসি। চান্দাওয়ারের যুদ্ধ এটি কবে সংগঠিত হয়েছিল? চান্দাওয়ারের যুদ্ধ যেটি সংগঠিত হয়েছিল 1194 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার 1 রাইট অ্যান্সার হয়ে যাবে। এই যুদ্ধটি হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং কনৌজের রাজা জয়চাঁদের মধ্যে, যেখানে জয়লাভ করেছিল মোহাম্মদ ঘুরি। পরের প্রশ্ন, তরাইনের তৃতীয় যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? তো আমরা প্রথমেই দেখে নিয়েছি যে তরাইনের দুটি যুদ্ধ হয়েছিল, একটি 1191-তে, পরবর্তী 1192-তে, এবং তরাইনের যে তৃতীয় যুদ্ধটি হয়েছিল যেটা 1215 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। আর তরাইনের এই যে প্রথম যুদ্ধ যেটা কিন্তু হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, এবং তরাইনের তৃতীয় যুদ্ধটি কাদের মধ্যে হয়েছে আমরা এবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ ইলতুৎমিশ এবং ইয়ালদুজের মধ্যে কিন্তু এই তরাইনের তৃতীয় যুদ্ধটি কিন্তু সম্পাদিত হয়েছে 1215-তে, যেখানে ইলতুৎমিশ কিন্তু জয়লাভ করেছেন। আর ইলতুৎমিশ কিন্তু প্রথম একদম প্রকৃত শাসক কিন্তু ছিলেন আমাদের দিল্লি সুলতানি বংশে, এবং তিনিই কিন্তু একদম প্রথম সার্বভৌম রাজা কিন্তু ছিলেন দিল্লি সুলতানিতে। পরের প্রশ্ন আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে সংগঠিত হয়েছিল কত সালে? তো তরাইনের যে দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল আমরা দেখেই নিয়েছি যে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছে, যেখানে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, এবং মোহাম্মদ ঘুরি কিন্তু এখানে জয়লাভ করেছেন। প্রথমটায় পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, কার্গিলের যুদ্ধ এটি কবে সংগঠিত হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ কার্গিল যুদ্ধ, যেটা কিন্তু সাল 1999 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল আমরা দেখে নেব। আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু এই কার্গিলের যুদ্ধটি কিন্তু হয়েছিল, যেখানে আমাদের ভারত কিন্তু খুব ভালোভাবে কিন্তু জয়যুক্ত হয়েছিল, এবং সরকারিভাবে যুদ্ধের নামকরণ করা হয়েছিল অপারেশন বিজয়। পরীক্ষার জন্য এটাই ইম্পর্ট্যান্ট, অপারেশন বিজয় এটা কিসের সাথে সম্পর্কিত, কোন যুদ্ধের সাথে? তো কার্গিল যুদ্ধ 1999-এর, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল, তার সাথেই সম্পর্কিত রয়েছে অপারেশন বিজয়, যেখানে ভারত কিন্তু খুব ভালোভাবে কিন্তু জবাব দিয়েছিল পাকিস্তানকে। পরের প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের তৃতীয় যুদ্ধটি কখন সংঘটিত হয়েছে? তো ভারত পাকিস্তানের যে তৃতীয় ওয়ারটি হয়েছিল, যেটা সাল 1971 সালে সম্পাদিত হয়েছে। পরের প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধটি কবে হয়েছিল? তো ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল সাল 1965-তে। পরের প্রশ্ন, ভারতের সাথে চীনের যে সীমান্ত যুদ্ধ এটি কবে সংঘটিত হয়েছিল? ভারতের সাথে চীনের যুদ্ধটি হয়েছিল, যেটা সাল 1962-তে। অপশান নম্বর 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এই সময় কিন্তু ভারতে অভ্যন্তরীণ যে সমস্যা এবং যুদ্ধের জন্য কিন্তু এখানে ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু জারি করা হয়েছিল। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু এখানে জারি করা হয়েছিল। ভারত পাকিস্তান এবং ভারত চীন কোন কোন যুদ্ধগুলো একটু বলে দিই। একটা রয়েছে 1962 সালের যুদ্ধ, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী যুদ্ধ রয়েছে 1971-এর যুদ্ধ, এবং থার্ড যে যুদ্ধটা রয়েছে যেটা কিন্তু 1975-এর। এই যুদ্ধের জন্যই কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সি কন্ডাক্ট করানো হয়েছিল। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি, স্ট্যাটিক জিকের যে পিডিএফ বা নোটটা আমরা প্রোভাইড করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোট, যেটা কিন্তু তোমরা বাংলা ভাষায় এত সুন্দর ফরম্যাটে আর কোথাও পাবে না। এখানে কিন্তু তোমাদের যে নাম্বারটি প্রোভাইড করা হয়েছে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সের মাধ্যমে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা একটু যোগাযোগ করবে যাদের প্রয়োজন রয়েছে এই সমস্ত নোটগুলি। এখানে কিন্তু যে কটা টপিকের সংখ্যা দেখতে পাচ্ছ, যে যে চ্যাপ্টারের নামগুলো দেখতে পাচ্ছ, এখানে টোটাল 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে। পিডিএফটার টোটাল পেজ সংখ্যা রয়েছে 126টি। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডাইরেক্ট কিন্তু পরীক্ষা এখান থেকে এরকম প্রশ্নই আসে, যেগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। এমনকি সংবিধানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, ইতিহাসের যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া সায়েন্স থেকে শুরু করে অন্যান্য যা কিছু স্ট্যাটিক জিকের মধ্যে যা পড়ে সবই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু এখানে দেখতে পাবে যে ইতিহাসে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ বলে যে পয়েন্টটা, এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে অলরেডি। ঠিক আছে,
অবশ্যই গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেমন পক্ষী অভয়ারণ্য যেগুলো রয়েছে সব এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মরুভূমি রয়েছে, এছাড়া অন্যান্য আমাদের যে জ্যোতির্লিঙ্গ, আমাদের বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, মানে সব কিছুই যা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সব কিছু এখানে দেওয়া রয়েছে। এমনকি ভূগোল থেকেও তোমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত নদ নদীগুলো রয়েছে, তাদের উপনদী, তাদের শাখা নদী, ঠিক আছে, এ ধরনের নদী বাঁধ, ওয়াটারফল, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যেখান থেকে প্রশ্ন আমাদের প্রতিটা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। এছাড়া দিল্লি পুলিশ, যেটা তোমাদের এক্সাম চলছে এসএসসির, বর্তমানে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন অলরেডি চলেও এসেছে। এই পিডিএফ থেকে কিন্তু অনেক প্রশ্ন অনেক এসেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন রয়েছে এই পিডিএফটা তোমরা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে। ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাসের যুদ্ধগুলো তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যেমনটা তোমাদের আজকে ক্লাসে চলছে সেই রকমভাবেই খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। টোটাল 125-এর ওপর টপিকের সংখ্যা, 126টা পেজ সংখ্যা, এবং পিডিএফের প্রাইস 249 টাকা রাখা ছিল, কিন্তু 171 টাকার মধ্যে তোমরা কিন্তু সকলে এই পিডিএফটা পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করবে, নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে জানুয়ারি থেকে অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং ডিসেম্বরটা কমপ্লিট হয়ে গেলে টোটাল 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু নিতে পারবে। আর প্রতিটি মাসে 450-র কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমাদের প্রিলিমস মেন্স এক্সাম, যেমন এসএসসি টিয়ার 1 টিয়ার 2, আমাদের এসএসসি সিজিএল এর তো রেজাল্ট জারি হয়েছে, সিজিএল এ যারা টিয়ার 2 এক্সাম দেবে তাদের জন্য কিন্তু বাংলা ভাষায় এত সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্স আর কোথাও পাবে না, কারণ এই ধরনের কন্টেন্ট আর কোথাও তোমরা অবশ্যই পাবে না। আর এখানে কিন্তু তোমরা 20 টাকা প্রতি মাস অনুযায়ী কিন্তু এখানে পেয়ে যাবে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, এবং সমস্ত পিডিএফ A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে বাংলা ভাষাতে। আর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু তোমরা 1200 কোশ্চেন পাবে টোটাল, এবং জিস্ট পাবে 50টা পেজের একটা 2024-এর, সেই টোটালটা কিন্তু 2024-এরটা 80 টাকার মধ্যে তোমরা পাবে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যাদের প্রয়োজন রয়েছে, যেটা প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতকে পরপর একদম সিকোয়েন্স অনুসারে এখানে সাজানো রয়েছে বাংলা ভাষায় খুব সুন্দরভাবে, প্রতিটা ইম্পর্টেন্ট তথ্য সম্পর্কিত এখানে তথ্য যা দেওয়া রয়েছে সব কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, তোমরা দেখে নেবে। এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে না আমাদের রাজ্যের এক্সামগুলো, যেগুলো ডব্লিউপি কন্ডাক্ট করানো হয়, এছাড়া পিএসসি যারা কন্ডাক্ট করানো হয় যে সমস্ত এক্সাম, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা দেবে, সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের প্রশ্ন রয়েছে, যেগুলো পড়ে গেলে আমাদের রাজ্যের এক্সামে তো ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন কমন পাবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে। এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেলের 47টা শিফট হয়েছিল, এই টোটালটা 18টা টপিকে ভাগ করা রয়েছে, অর্থাৎ টপিক ওয়াইজ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, মানে যে সমস্ত প্রশ্ন ভূগোল থেকে এসছে সেগুলো সব ভূগোল থেকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে টোটালটা কিন্তু দেওয়া আছে, টোটাল 82টা পেজ সংখ্যা রয়েছে এনটিপিসি 2025-এরটা, যেটা কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া এনটিপিসির এর আগে এক্সাম হয়েছিল 2020-21-এর 133টা শিফটে 5000 কোশ্চেন রয়েছে সেখানে যদি তোমরা সেটা নাও তাহলে সেটা কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে, 5000 জিকে কোশ্চেন এনটিপিসিতে আসা। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে তো এগুলো অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো নিয়ে নেবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তো অ্যাভেলেবেল রয়েছে, এছাড়া আরপিএফ এসআই রয়েছে, বায়োলজি যাদের এক্সাম রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি এক্সাম চলছে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিতে পারো, ঠিক আছে, সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট এটা। এছাড়া ইতিহাস রয়েছে, কমপ্লিট স্ট্যাটিক জিকে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্সও অবশ্যই গুরুত্বপূর্ণ সমস্ত এক্সামের জন্য এটা। এছাড়া এসএসসি জিডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন বাংলা ভাষায় কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে পারো যার যেটা প্রয়োজন আছে। এই নম্বরে যোগাযোগ করবে, এই নম্বরের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং টেলিগ্রামের চ্যানেলে অবশ্যই যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, চৌসার যুদ্ধ এটি কবে সংগঠিত হয়েছে? তো চৌসার যুদ্ধ যেটি সংগঠিত হয়েছিল 1539 সালের 26শে জুন। 1539-এর 26শে জুন চৌসার যুদ্ধটি সংগঠিত হয়েছে। এটি কাদের মধ্যে হয়েছিল? চৌসার যুদ্ধটি কন্ডাক্ট করানো হয়েছিল শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে, যেখানে কিন্তু শেরশাহ সুরি জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কনৌজ বা বিল্পগ্রামের যে যুদ্ধ রয়েছে সেটি কবে সংগঠিত হয়েছে? তো এই যে যুদ্ধটি এটি কিন্তু 1540 খ্রিস্টাব্দে এই যুদ্ধটি হয়েছিল, কনৌজ বা বিল্পগ্রামের যুদ্ধ। পরের এখানে দেখে নেবে যে এই যুদ্ধটি কিন্তু শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল, এখানেও কিন্তু শেরশাহ জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটা কবে স্বাক্ষরিত হয়েছে? কবে কন্ডাক্ট করানো হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা 5ই নভেম্বর 1556-তে কিন্তু এই যুদ্ধটি হয়েছিল। তো এটি কাদের মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা আকবর এবং হেমু অর্থাৎ হেমচন্দ্র বিক্রমাদিত্যের মধ্যে কিন্তু এটি হয়েছিল, যেখানে আকবর কিন্তু জয়লাভ করেছেন। নেক্সট আছে তালিকটার যুদ্ধ, এটি কখন সংগঠিত হয়েছে? তো তালিকটার যুদ্ধ যেটি হয়েছে 1565 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি।
অপশান নাম্বার 3 আমাদের রাইট অ্যান্সার। এখানে দেখে নেব যে বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানিদের, বিশেষ করে বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর এবং বিদাপুরের সুলতানিদের জোট সম্মিলিত সেনাবাহিনীর মধ্যে তালিকোটা যুদ্ধটি কিন্তু সংগঠিত হয়েছে, যেখানে বিজয়নগর সাম্রাজ্যের অবসান ঘটেছে। পরবর্তী প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ এটি কবে সংগঠিত হয়েছে? তো হলদিঘাটির যুদ্ধটি হয়েছিল কত সালে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 18ই জুন 1576 সালে এই হলদিঘাটির যুদ্ধটি কিন্তু হয়েছিল। এখানে দেখতে হবে যে এটা কাদের মধ্যে হয়েছিল। আকবর এবং রানা প্রতাপের মধ্যে এই যুদ্ধটি কন্ডাক্ট করানো হয়েছিল, যেখানে আকবর কিন্তু জয়লাভ করেছিল হলদিঘাটির যুদ্ধ 1576-এ। যারা তোমরা বারবার খুঁজছিলে বই জিকের জন্য, তো তোমাদের জন্য বেস্ট বই 2025-26-এর যে কোনো এক্সাম তোমরা দিতে যাবে সামনে আমাদের নতুন বছর 2026, সেক্ষেত্রে ডব্লিউবিসিএসের জন্য একটি নতুন সংস্করণ 10ম এডিশন কিন্তু বার করে দিয়েছে নিতিন সিংহানিয়া স্যারের ডব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এই বইটি যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের রাজ্যের ডব্লিউবিসিএস সহ অন্যান্য পিএসসি, ডব্লিউবিপি, ডব্লিউবিএসএসসি যে কোনো এক্সাম, ওয়ান ডে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা তোমাদের ক্র্যাক হয়ে যাবে। এমনকি আমাদের কেন্দ্রের এসএসসি, রেলওয়ে, এই সমস্ত এক্সামেও কিন্তু তোমাদের যে স্কোরিং সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিত্তি তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু স্ট্রং হয়ে যাবে। তার জন্য কিন্তু বাংলা ভাষায় নিতে পারো। এই বইটার দামটা একটু বেশি হলেও তোমরা নিয়ে নেবে। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। এছাড়া ম্যাথের জন্য বাংলা ভাষায় বেস্ট বই রয়েছে সুবীর দাসের ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। এই বইটিও কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা নিতে পারো। এছাড়া রেলওয়ে সহ অন্যান্য আমাদের যে সমস্ত এক্সামের রিজনিং রয়েছে, বিশেষ করে ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডিতে, তো তার জন্য আর.এস. আগরওয়ালের এই বইটি কিন্তু ভালো রয়েছে, বাংলা ভাষায় দেওয়া রয়েছে অবশ্যই। আর ক্লার্কশিপ মেন্স যারা এক্সাম দেবে তাদের জন্য লীলা রয় তপতি পাবলিকেশন, এই বই দুটি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিপি এসআই বা কেপিএসআই এর জন্য ইম্পর্টেন্ট। সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারবে। পরবর্তী প্রশ্ন আছে, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? তো দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ যেটি সংগঠিত হয়েছিল 1749 থেকে 1754 সালে, অপশান নাম্বার 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল, যেখানে ব্রিটিশ সেনাবাহিনী জয়লাভ করেছে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধটি কবে হয়েছে? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সাল 1756 থেকে 1763 সালের মধ্যে হয়েছিল, এবং এটি কাদের মধ্যে হয়েছিল? এটি কিন্তু ইংরেজ এবং ফরাসি বাহিনীর মধ্যে হয়েছিল, যেখানে ইংরেজরা এখানে জয়লাভ করেছে। পরবর্তী প্রশ্ন আছে, পলাশির যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? অবশ্যই প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা একদম ডেট হিসাবে দেখে রাখবে। পলাশির যুদ্ধ যেটা 1757 সালের 23শে জুন, এই দিনে কিন্তু পলাশির যুদ্ধ স্বাক্ষরিত হয়েছিল। পলাশির যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1757 23শে জুন। অপশান নাম্বার 4 রাইট অ্যান্সার। কাদের মধ্যে হয়েছে? তো এটা ব্রিটিশ সেনাবাহিনী এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছে, নবাব সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল, যেখানে কিন্তু ব্রিটিশরা জয়লাভ করেছে। পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছে? তো বন্দিবাসের যুদ্ধ যেটি হয়েছিল সাল 1760-এ, অপশান নাম্বার 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং এই বন্দিবাসের যুদ্ধটি হয়েছিল ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে, যেখানে ব্রিটিশরা জয়লাভ করেছে। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? তো পানিপথের প্রথম, দ্বিতীয় আমরা দেখেই নিয়েছি, এবং তৃতীয় যুদ্ধ যেটা সংগঠিত হয়েছে 1761 14ই জানুয়ারি। এই যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? এটি কিন্তু হয়েছিল আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে, যেখানে আহমেদ শাহ আবদালি কিন্তু জয়লাভ করেছে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? তো বক্সারের যুদ্ধ 1764 সালে কিন্তু সংগঠিত হয়েছিল এই বক্সারের যুদ্ধ। আর এই বক্সারের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? অবশ্যই এখানে দেখে রাখবে, এই যুদ্ধের পর এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এবং বক্সারের যুদ্ধ ভারতের ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা করেছিল 1764 বক্সারের যুদ্ধ। পরের প্রশ্ন, অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটি সংগঠিত হয়েছিল 1767 থেকে 1769-এর মধ্যে, অপশান নাম্বার 4 রাইট অ্যান্সার হবে। এবং এই যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? মহীশূরে যে হায়দার আলী ছিল এবং ব্রিটিশদের মধ্যে কিন্তু এটি হয়েছিল, যেখানে হায়দার আলী কিন্তু জয়লাভ করেছে। পরবর্তী প্রশ্ন,
দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল সাল 1780 থেকে 1784 মধ্যে। এটি হয়েছিল কাদের মধ্যে? এটিও কিন্তু হায়দার আলী এবং ব্রিটিশদের মধ্যেই হয়েছিল। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা 1790 থেকে 1792 মধ্যে কিন্তু হয়েছিল তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেখানে কিন্তু শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতানের সাথে ইংরেজদের মধ্যে, যেখানে কিন্তু ব্রিটিশরা জয়লাভ করেছে। এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? অবশ্যই সাল 1799 সালে এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং এখানে টিপু সুলতান কিন্তু পরাজিত এবং নিহত হয়েছিলেন, এটাও তোমরা দেখে রাখবে, কারণ এটা ব্রিটিশদের সাথে টিপু সুলতানের সাথে হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও হায়দ্রাবাদের নিজামের সম্মিলিত বাহিনীর মধ্যে হয়েছিল, যেখানে ব্রিটিশ এবং নিজাম বাহিনী জয়লাভ করে এবং টিপু সুলতান পরাজিত এবং নিহত হন। পরের প্রশ্ন, সিন্ধুর যুদ্ধ কবে সংগঠিত হয়েছে? তো সিন্ধুর যুদ্ধ, যেটা কিন্তু সংগঠিত হয়েছিল অবশ্যই সাল 712 খ্রিস্টাব্দে। এখানে দেখবে যে সিন্ধুর যুদ্ধ কিন্তু মোহাম্মদ বিন কাসিম এবং রাজা দাহিরের মধ্যে হয়েছিল, যেখানে মোহাম্মদ কাসিম কিন্তু এখানে জয়লাভ করছেন। তো এই পর্যন্ত আজকের আমাদের ক্লাসটি ছিল। অবশ্যই কেমন লাগলো তোমরা একটু জানাতে পারো ভিডিওর কমেন্ট সেকশানে। এছাড়া অন্যান্য ক্লাস কিন্তু আমরা নিয়েই রেখেছি, তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে। এছাড়া WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস তো চলছে, তোমাদের জন্য প্লেলিস্ট করাও রয়েছে আলাদা করে। অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে। আর এই সমস্ত ক্লাসের সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা স্ট্র্যাটেজিকে একটা নোট প্রোভাইড করছি, সেখানে কিন্তু সবই দেওয়া রয়েছে, পারলে সেটা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই তোমরা কিন্তু যারা যারা ক্লাস দেখছো একটা করে লাইক করে দেবে, এবং আগের ক্লাসগুলো দেখে না থাকলে বিশেষ করে সকলে দেখে রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে করে রাখবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। এবং সামনে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম রয়েছে 21 তারিখে, তাই তো? তো অবশ্যই এটা কিন্তু ক্লাসটা তোমাদের সকলের জন্য এটা ইম্পর্টেন্ট। আর তাছাড়া কলকাতা পুলিশের এক্সাম হয়ে গেলে WBSSC গ্রুপ সি গ্রুপটির ওপর আমাদের ডাইরেক্টলি ফোকাস থাকবে। এরপর তো আমাদের আই থিঙ্ক কোনো এক্সাম নেই ওয়েস্ট বেঙ্গলের জন্য। এছাড়া আমাদের কাছে যে সমস্ত PDF অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো PDF কিন্তু তোমরা নেওয়ার জন্য, বিশেষ করে স্ট্র্যাটেজিকে, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025, এই তিনটে কিন্তু সবাই নিয়ে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে আর এগুলো সমস্ত পরীক্ষায় তোমাদের কিন্তু কাজে লাগবে। অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রেলওয়ে গ্রুপটির যে এক্সাম চলছে সেখানে প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অলরেডি 80%-এর কাছাকাছি কমন কিন্তু অলরেডি চলে এসেছে। সুতরাং সকলে কিন্তু নিয়ে রাখার চেষ্টা করবে এবং ভালো করে রিভিশন করতে থাকবে, যাদের একটু দেরিতে এক্সাম রয়েছে অবশ্যই। আর সামনে যদি এক্সাম থাকে তাহলে কিন্তু তাদের এটা আর কাজে দেবে না, কারণ অনেক প্রশ্ন রয়েছে আমাদের প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে। তোমরা তাদের জন্য কিন্তু ক্লাস দেখতে পারো, আমরা ক্লাসে কিন্তু প্রোভাইড করেছি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা দিয়েছি টপ 100 করে, ঠিক আছে? সেটা তোমরা দেখতে পারো। এছাড়া টপিক ওয়াইজ ক্লাসও দেওয়া রয়েছে চ্যানেলে। চলো পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।